আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি রাতের সংবাদে। সাথে আছি আমরা দুজন, আমি নুসরাত জাহান মুন এবং আমি ইসলাম তানবীর। শুরুতেই সংবাদ শিরোনাম। শ্রদ্ধা ও ভালোবাসায় বঙ্গবন্ধুকে স্মরণ, ধানমন্ডি ৩২ ও বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনার দাবি আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের। আশ্রিত দেশের আইন ঘাতকদের ফিরিয়ে আনার অন্তরায়। আদালতে আবেদন করেছিলাম এবং আদালত বলেছে না, এই কাগজগুলি দেওয়া যাবে। শেষবারের মতো বঙ্গবন্ধুর মুখমণ্ডল অনেককে দেখতে দেয়নি ঘাতকেরা, দাফনে ছিল তাড়াহুড়ো। হেলিকপ্টার নামলেন, নামার পরে কফিন আমরা কয়েকজন এটা ঘাড়ে করিয়ে আমরা বঙ্গবন্ধুর উঠানে নিয়ে আসলাম। ধাপে ধাপে স্বাভাবিক হচ্ছে ট্রেন চলাচল, শীঘ্রই চালু হবে সব গন্তব্যে। শুনলেন শিরোনাম, বিস্তারিত সংবাদ জানাচ্ছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এবং বনানী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। শ্রদ্ধা নিবেদন শেষে দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর ৫ খুনিকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকর করার রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা হয়েছে। আরও জানাচ্ছেন রাকিব হাসান। 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। দিবসটি উপলক্ষে সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদন শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে বাবার প্রতি সম্মান জানান বঙ্গবন্ধু কন্যা। ধানমন্ডি থেকে বনানী কবরস্থানে যান শেখ হাসিনা। মা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, ভাই শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল সহ 15ই আগস্টে শহীদদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের পর ধানমন্ডি ৩২ নম্বরে এবং বনানী কবরস্থানে ঢল নামে হাজারো মানুষের। ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ ও এর সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠন সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো। শ্রদ্ধা নিবেদন শেষে দলের সাধারণ সম্পাদক দিবসটির তাৎপর্য তুলে ধরে বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার প্রচেষ্টার কথা জানান। জাতিকে আশ্বস্ত করতে চাই, বঙ্গবন্ধুর বাকি ৫ খুনিকে স্বদেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকর করার প্রয়াস এবং কূটনৈতিক প্রচেষ্টা আরও জোরদার করা হয়েছে। জাতীয় শোক দিবসে ভুয়া জন্মদিনের কেক না কাটার সিদ্ধান্তকে সাধুবাদও জানান ওবায়দুল কাদের। এ ভুয়া জন্মদিবস পালন না করার, কেক না কাটার সিদ্ধান্ত নেয়া, আমি মনে করি জাতি অনেক স্বস্তি পাবে এবং তারা বিব্রতকর একটা অবস্থা থেকে জাতিকে স্বস্তি দিলেন, তাদেরও শুভবুদ্ধির উদয় হলে সেটার জন্য ধন্যবাদ। পরে রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ডে অনুষ্ঠিত হয় মিলাদ ও দোয়া মাহফিল। দুস্থ অসহায় গরিব দুঃখীদের মাঝে খাবার বিতরণ করেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। 1975 সালের 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেন সেনাবাহিনীর বিপথগামী কতিপয় সদস্য। এরই মধ্যে হত্যার বিচারের রায় কার্যকর হলেও এখনও বেশ কয়েকজন খুনি লুকিয়ে আছেন বিদেশে। তাদের দেশে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকরের কথা জানায় আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা। রাকিব হাসানের আরও একটি রিপোর্ট। রাতের যে অন্ধকার এক ভোর, ঘাতকের নির্মম বুলেট। 15ই আগস্ট 1975 ধানমন্ডি ৩২ নম্বরে নিজ বাসায় সেনাবাহিনীর কতিপয় বিপথগামী সেনা সদস্যদের হাতে সপরিবারে নিহত হন স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
সেদিন তিনি ছাড়াও ঘাতকের বুলেটে নিহত হন তার স্ত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শিশুপুত্র শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রুজি কামাল, ভাই শেখ আবু নাসের, ভগ্নিপতি আব্দুর রফ শ্রেণিয়াবাদ, ভাগ্নে শেখ ফজলুল হক মনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী বেগম আরজুমনি সহ আরও অনেকে। যে দেশের দামাল ছেলেরা হাসিমুখে মৃত্যুকে আলিঙ্গন করতে পারে, সেই দেশের স্বাধীনতাকেও নষ্ট করতে পারবে না। আমার বাংলাদেশ স্বাধীন হবেই। বঙ্গবন্ধু বাঙালিদেরকে ভালোবাসতেন। বঙ্গবন্ধু কখনো বিশ্বাস করতেন না যে বাঙালি কেউ বঙ্গবন্ধুকে হত্যা করতে পারে। অনেকেই বঙ্গবন্ধুকে এসব তথ্য দিয়েছে, শুধু দেশের না, বিদেশি শ্রীমতী ইন্দিরা গান্ধী থেকে শুরু করে অনেকেই বঙ্গবন্ধুকে সতর্ক করেছে। দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। খুনিরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে ক্ষান্ত হয়নি। হত্যার বিচার প্রক্রিয়া বন্ধ করতে জারি করেন ঘৃণ ইন্ডিমেনিটি আইন। যে বঙ্গবন্ধুকে হত্যা করে হত্যাকারীরা ক্ষান্ত হন নাই, বঙ্গবন্ধুর হত্যার বিচার কার্য যাতে অনুষ্ঠিত না হয় তার জন্য তারা ইন্ডিমেনিটি অ্যাক্ট বিলও পাশ করেছিলেন। শুধু তাই নয়, বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে বিচারের আওতায় আনা তো দূরের কথা, বরঞ্চ তাদেরকে বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করা হয়েছিল। দীর্ঘ 21 বছর পর বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে গঠিত সরকার হত্যাকারীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে নিয়মতান্ত্রিক বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে 2010 সালে ঘাতকদের ফাঁসির রায় কার্যকরার মধ্য দিয়ে জাতিকে করে কলঙ্কমুক্ত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অনেকেই এখনও লুকিয়ে আছেন বিদেশে। তাদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানান আওয়ামী লীগের জ্যেষ্ঠ এই দুই নেতা। প্রতিটি দেশের প্রতি আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। এটা অনুধাবনের মধ্যে দিয়ে আমরা আশা করি আগামীতে তাদেরকেও দেশে আনা সম্ভব হবে এবং বিচারের রায় কার্যকরী করা সম্ভব হবে। বঙ্গবন্ধুর খুনি যাদের মৃত্যুদণ্ড হয়েছে, এই মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য পৃথিবীর দেশে বিদেশে সব জায়গায় আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় খুনিদেরকে দেশে এনে সাজাটা কার্যকর করার জন্য প্রচেষ্টা সেটা আছে এবং এটা অব্যাহত। প্রতি বছর দিনটি আসে বাঙালির হৃদয়ে শোক আর কষ্টের দীর্ঘশ্বাস হয়ে। পুরো জাতি গভীর শোক আর শ্রদ্ধায় স্মরণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানকে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত 6 খুনের ফাঁসির রায় কার্যকর হলেও বিদেশে পালিয়ে থাকা অন্য 5 খুনি এখনও ধরাছোঁয়ার বাইরে। কবে নাগাদ তাদের ফিরিয়ে এনে সাজা কার্যকর করা হবে সে বিষয়ে এখনও নেই কোনো নিশ্চিত তথ্য। খুনিরা যেসব দেশে পলাতক রয়েছে সে দেশগুলোর নিজস্ব আইন পলাতকদের ফিরিয়ে আনার ক্ষেত্রে বড় বাধা। আরও জানাচ্ছেন মোবাল্লিক করিম। 1975 সালের 15 আগস্ট একদল বিপদগামী সেনা সদস্য সপরিবারে হত্যা করে স্বাধীনতার অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান দুই কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা। হত্যার পর থেকেই দীর্ঘ অনেক বছর তৎকালীন সরকার রুদ্ধ করে রাখে খুনিদের বিচারের পথ। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বাতিল হয় ইনডেমনিটি আইন আর শুরু হয় খুনিদের বিচার প্রক্রিয়া। এরপর দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে 2010 সালে 12 খুনির মধ্যে 6 খুনির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তারা হলেন বরখাস্তকৃত কর্নেল সৈয়দ ফারুক রহমান ও সুলতান শাহরিয়ার রশিদ খান, বরখাস্তকৃত লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমদ, বরখাস্তকৃত মেজর AK বজলুল হুদা ও AK মহিউদ্দিন। এছাড়া চলতি বছরের 11 এপ্রিল রাতে বঙ্গবন্ধুর আরেক খুনি বরখাস্ত ক্যাপ্টেন আব্দুল মাজেদের ফাঁসি কার্যকর করা হয়। আরেক আসামি আজিজ পাশা 2001 সালে জিম্বাবুয়েতে মৃত্যুবরণ করে। গ্রেফতার বা প্রত্যর্পণ ঠেকাতে যুক্তরাষ্ট্র, কানাডা, পাকিস্তান, লিবিয়া সহ আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশে বারবার অবস্থান বদল করেছে খুনিরা। তবে খুনিরা যে দেশেই থাকুক তাদের ফিরিয়ে আনার ব্যাপারে সরকার আশাবাদী। কানাডীয় সরকার জবাব দিয়েছে যে তাদের প্রাইভেসি অ্যাক্টে এইসব কাগজগুলি দেওয়া যায় না। তখন আমরা সেখানে আইনজীবী নিয়োগ করে আদালতে আবেদন করেছিলাম এবং আদালত বলেছে না, এই কাগজগুলি দেওয়া যাবে। তার পরিপ্রেক্ষিতে আমরা এখন অগ্রসর হচ্ছি।
পলাতক খুনিদের মধ্যে নূর চৌধুরী রয়েছেন কানাডায়, মুসলিম উদ্দিন যুক্তরাষ্ট্রে। আর খুনি শরীফুল হক ডালিম ও আব্দুর রশিদের অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ অব্যাহত রেখেছে সরকার। খুনি রাশিদ চৌধুরী যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় লাভ করেছিল, সে ব্যাপারে আমরা এখন যে পরিস্থিতি হয়েছে সেটা অবজার্ভ করছি এবং এর অগ্রগতির ব্যাপারে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। মুবাল্লিক করিম, মাই টিভি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী। সকাল 10টায় তিনি জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু সহ 15ই আগস্টে নিহতদের রুহের মাগফিরাত কামনায় পবিত্র ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত করেন। এ সময় 3 বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম, গার্ড অফ অনার প্রদান করে। পরে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষে শোক দিবসে শ্রদ্ধা জানানো হয়। এ সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান, মোহাম্মদ ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও SM কামাল সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর জেলা আওয়ামী লীগ ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ পৃথকভাবে পুষ্পগুচ্ছ অর্পণ করে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বঙ্গবন্ধুর মাজার কমপ্লেক্স মসজিদে বিশেষ দোয়া মাহফিলে অংশ নেন তারা। আমাদের সরকার এবং যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে বেশ ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং আমরা আশা করছি যে সেখানে থেকে আমরা একটু ফলপ্রসূ রেজাল্ট কিছু দিনের মধ্যে পাবো। আর বাকি 3 জন এখনও পালিয়ে আছে, তাদের ব্যাপারে কিছু কিছু খবর আমরা জানি, কিন্তু তাদের ব্যাপারে খবর নেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং ইনশাআল্লাহ এটা বাঙালি জাতির শুধু অধিকার নয়, এটা বাঙালি জাতির শুধু দাবি নয়, এটা বিশ্ব মানবতার দাবি। বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করেই ক্ষান্ত হয়নি ঘাতকেরা। বাঙালির মুক্তির এই মহানায়কের মৃতদেহ দাফন নিয়েও করা হয়েছে তাড়াহুড়ো। ধানমন্ডি 32 নম্বরের বাড়ি থেকে বঙ্গবন্ধুর লাশ জন্মস্থান টুঙ্গিপাড়ায় পৌঁছা মাত্রই দাফন কাজ শেষ করতে চাপ দিতে থাকে বিপথগামী সেনা সদস্যরা। কাউকে শেষবারের মতো এক নজর দেখতেও দেওয়া হয়নি। যারা বঙ্গবন্ধুর লাশ শেষ গোসল করিয়েছেন, দাফন করেছেন, তাদের ভাষায় উঠে এসেছে কতটা নির্মম ছিল বঙ্গবন্ধুর শেষ যাত্রা। গোপালগঞ্জ প্রতিনিধি আরিফুল হক আরিফের তথ্যচিত্রে জানাচ্ছেন নূর মোহাম্মদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 15 আগস্ট ভোরের আলো ফোটার আগেই নিভে গিয়েছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন প্রদীপ। এর পরদিন 16 আগস্ট এই কফিনে করেই নিথর দেহ নিয়ে যাওয়া হয় বঙ্গবন্ধুর জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। যিনি মানুষের মুক্তির জন্য আজীবন সংগ্রাম করেছেন, বাঙালির জন্য বুকের তাজা রক্ত দিতেও দ্বিধা করেননি, তাকেই শেষ বিদায় জানানোর ন্যূনতম সময়টুকু দিতে চায়নি ঘাতকেরা। অনেককেই শেষবারের মতো দেখতেও দিতে চায়নি বঙ্গবন্ধুর প্রিয় মুখ। যারা বঙ্গবন্ধুকে অন্তিম যাত্রায় গোসল করিয়েছেন, দাফন করেছেন, তাদের অনেকেই এখন বেঁচে নেই। যারা বেঁচে আছেন তারা জানালেন ঘাতকদের নির্মমতার কথা। দলিল সাহেব ছিলেন ওসি, উনি আসিয়া আমাদের কয়েকজন লোক আটকায় রাখলো যে বঙ্গবন্ধুর লাশ আসতেছে, তাদের দাফন করতে হবে, তোমরা কেউ যেতে পারবা না। পরে তো আধা ঘন্টা পরে দেখলাম যে হেলিকপ্টার আসতেছে। হেলিকপ্টার আসার পরেই আসতে আর কি ওই হেলিকপ্টার নামার পরে আর কফিন আমরা কয়েকজন এটা ঘাড়ে করিয়ে আমরা বঙ্গবন্ধুর উঠানে নিয়ে আসলাম। ওনারে পাঞ্জাবি গায়ে ছিল, তো 2 ঠাঙ্গের মাঝখানে ছিল ওনার চশমা, ভাঙা চশমা ভেঙে গেছিল, আর এক সাইডে পকেট ছিল শুকর কটুয়া, আর 2 ঠাঙ্গের মাঝখানে ওই জায়গায় পাইপ ছিল আর চশমা ছিল, বুঝলেন, পাইপ আর চশমা ওটি দেখছি। আর ওই বুকি গুলি দেখছি 16 থেকে 17টা গুলি, আর হাতে এই সমস্ত জায়গা মানে কাঁচা ছিঁড়িয়ে গেছে, তাই দেখছি। অনেকেই বঙ্গবন্ধুর মৃত্যুতে আবেগ আপ্লুত হয়ে পড়লেও মৃতদেহ দ্রুতই দাফনে বারবার চাপ দেয়া হয়। শিশুর আছে নিষ্পাপী, তারে যখন মারছে, তো তোমরা অনেক যে যাবা তোমাকে সবাই মেরে ফেলবে, তোমরা সরিয়ে দাও, ওদের লাশ নিয়ে এসে ওদের যা করার তোমরা করে যাও। তারপরে মৌলভী সাহেব বললো যে আমরা একটু দেখবো, দেখে কী অবস্থা আছে, মুসলমান মারছে, তারে আমরা দেখে কী অবস্থা আছে মুখ না দেখি আমরা পারবো না, যদি না হয় আপনারা এই অবস্থায় বাক্স ধরে রাখেন। তখন আর কি বললো, মেজর বললো যে কতটা আমি পারবা,
তারপর উনি বললো যে আপনার সাথে থাকবেন যত শর্ট টাইম পান। 30 থেকে 35 জন ওই জানাজায় ছিলাম। আমি তখন যে কাঠমিস্ত্রি অবস্থায় বঙ্গবন্ধুর ওপেন বক্স আমি খুলছি। ওরা বলে তাড়াতাড়ি গোসল দাও, তাড়াতাড়ি কীভাবে গোসল দেবো? তখন রেড কিচেন থেকে আর কি সাবান আনলো, কেউ কাপড় আনলো, তখন কখন করলাম আর কি। বঙ্গবন্ধুর জীবন অবসান হয়েছে ঠিক, কিন্তু যে বাংলাদেশ তিনি রচনা করে গেছেন এর মাঝেই জাতির জনককে খুঁজে পাবে প্রজন্মের পর প্রজন্ম। নূর মোহাম্মদ, মাই টিভি নিউজ ডেস্ক। এবার অন্যান্য প্রসঙ্গ। ধাপে ধাপে পর্যায়ক্রমে স্বাভাবিক হচ্ছে ট্রেন চলাচল। শীঘ্রই সব রুটে ট্রেনও চলবে স্বাভাবিক নিয়মে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে সাধারণ ছুটির পর থেকে বন্ধ ছিল ট্রেন চলাচল। এরপর সীমিত পরিসরে 30 মে থেকে ট্রেন চলাচল শুরু হয়। আরও জানাচ্ছেন ড্যানি ট্রং। করোনা ভাইরাসের কারণে এতদিন সীমিত পরিসরে ট্রেন চলাচলের পর ধাপে ধাপে ট্রেন চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছে রেল কর্তৃপক্ষ। পর্যায়ক্রমে আন্তঃনগর ট্রেনসমূহ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আর এরপর চালু হবে সব লোকাল ট্রেন। ট্রেনগুলো আগের স্বাভাবিক রুটিন অনুযায়ী চলাচলের ফলে সুবিধা হবে যাত্রীদের। স্বাভাবিকভাবে আসলে তো অবশ্যই সুবিধা হবে। এখন আমরা জানি 11টা ট্রেন, এখন আসছি এসে দেখি 4টা ট্রেন। এই যে এখন যেমন আমাদের ইমার্জেন্সি যাওয়া, এটা এখন রাতে যাওয়া হচ্ছে। পাওয়া যায় কিন্তু সময় লাগে, এখানে যেতে ওইখানে যেতে হয়। আবার জানেন কি মূর্খ মানুষ, জানেন কি না লেখাপড়া না জানে, তারা অনলাইনেতে কী করে ভাই করবো। আগে এমন স্বাভাবিক হোক, আমার সবার সুবিধা হবে। তবে ট্রেন চলাচল আগের রুটিন অনুযায়ী ফিরলেও স্বাস্থ্যবিধির বিষয়ে যথাযথ দৃষ্টি রাখার আহ্বানও জানান যাত্রীরা। ট্রেন কম থাকার কারণে আরও পারলে ভিড় বাড়তেছে, একই ট্রেনে চাপ বাড়তেছে। ট্রেন বাড়ালে হয়তো কমতে পারে চাপটা উল্টা। করোনার সময় শেষ হয় না, ঠিক আছে, তো এখন যে ইয়েটা আছে তাতে মোটামুটি ভালো আছে, সিস্টেমটা ভালো আছে। নিজেরা সচেতন হয় যে একটু ডিস্টেন্স বজায় রেখে যদি তাহলে চলতে পারে, তাহলে স্বাভাবিক হলে আমি মনে করি বেটার হবে। অনলাইনেই কাটতে হবে ট্রেনের টিকিট। এছাড়া আপাতত স্ট্যান্ডিং কোনো টিকিট থাকবে না বলেও সিদ্ধান্ত হয়েছে রেল কর্তৃপক্ষের বৈঠকে। ড্যানি ট্রং, মাই টিভি, ঢাকা। করোনা আক্রান্ত হয়ে চিরবিদায় নিলেন স্বাধীনতা 21 পদকপ্রাপ্ত খ্যাতিমান চিত্রশিল্পী মুর্তজা বশির। দীর্ঘদিন ধরেই হৃদরোগ, ফুসফুস ও কিডনি জটিলতায় ভুগছিলেন তিনি। করোনায় আক্রান্ত হওয়ার পর বৃহস্পতিবার রাতে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুর্তজা। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন-এরশা। গত 24 ঘন্টায় দেশে করোনার নমুনা পরীক্ষা বাড়লেও শনাক্ত মানুষের সংখ্যা কমেছে। গত 24 ঘন্টায় 2644 জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময় মারা গিয়েছেন 34 জন। করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, দেশের 87টি ল্যাবে করোনা পরীক্ষা হচ্ছে। গত 24 ঘন্টায় আগের নমুনা সহ পরীক্ষা করা হয়েছে 12,891টি নমুনা। এর আগের দিন 12,856টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 13,41,648টি নমুনা। এ নিয়ে দেশে 2,74,525 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। দেশে করোনায় সংক্রমিত হয়ে মোট মারা গিয়েছেন 3,625 জন। 24 ঘন্টায় মৃত ব্যক্তিদের মধ্যে পুরুষ 24 জন এবং নারী 10 জন। সংক্রমণের শুরু থেকেই করোনা মহামারী নিয়ন্ত্রণে সরকার ভুল করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। জাতীয় শোক দিবস উপলক্ষে রক্তদান এবং প্লাজমা সেন্টারের উদ্বোধন উপলক্ষে গণস্বাস্থ্য কেন্দ্র আয়োজিত অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। গণস্বাস্থ্য উদ্ভাবিত করোনা টেস্ট কিটের অনুমোদন না দেওয়ার পেছনে সরকারের ভিন্ন ধরনের স্বার্থ জড়িত বলেও অভিযোগ করেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। দীর্ঘ 4 মাস যাবৎ চট্টগ্রাম আদালত ভবন বন্ধ থাকায় আর্থিক সংকটে দুর্বিষহ জীবনযাপন করছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্যরা। মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ আতঙ্কে চট্টগ্রাম আদালতে ভার্চুয়াল কোর্ট চালু থাকলেও বিচার প্রার্থীরা আদালত ভবনে আইনজীবীদের নিকট না আসায় দৈনন্দিন আয়ের উৎস বন্ধ হয়ে যায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্যদের। চট্টগ্রাম থেকে প্রতিনিধি HM আলমগীর হোসেনের রিপোর্ট। 1893 সালে প্রতিষ্ঠা করা হয় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। বিভাগীয় শহর হওয়ায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির রয়েছে বেশ কয়েকটি সুপরিসর ভবন।
বর্তমানে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য সংখ্যা ৫,৮৫৬ জন, নিবন্ধিত শিক্ষানবিশ আইনজীবী ৪,১৬২ জন, আর সহকারী রয়েছেন প্রায় ২,০০০। কিন্তু মহামারী করোনা ভাইরাসের কারণে দীর্ঘ ৪ মাস যাবৎ চট্টগ্রাম আদালত বন্ধ থাকায় কঠিন পরিস্থিতির মুখোমুখি পেশাদার আইনজীবীরা। যখন আদালত বন্ধ ছিল, বেশিরভাগ আদালত, তখন তারা একটু কষ্টে ছিল। সবচেয়ে আইনজীবী এবং অ্যাডভোকেট ক্লার্করা ক্ষতিগ্রস্ত বেশি, কিন্তু শিক্ষানবিশদের দেখার জন্য কেউ নেই। ইতিমধ্যে শিক্ষানবিশ আইনজীবীদের উপার্জন না থাকায় অনেকেই আর্থিক সংকটে চট্টগ্রাম শহর ছেড়ে গ্রামে গিয়ে অন্য পেশায় যুক্ত হয়েছেন। নগর ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন, তারাও আল্লাহর রহমতে আস্তে আস্তে নগর অভিমুখে আবার আসছেন। সুষ্ঠুমতো সুশৃঙ্খলভাবে মামলা মোকদ্দমা আগের মতোই হচ্ছে। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে অনেককে আর্থিক সহযোগিতা করা হলেও তা অপ্রতুল বলে জানালেন সিনিয়র আইনজীবীরা। সরকার আমাদেরকে ব্যাংকের মাধ্যমে একটা লোন দিক সবাইকে, যেহেতু আমরা 4-5 মাস ধরে আমরা কোনো ইনকাম বা আর্নিং করতে পারিনি, আমাদের কোনো বেতন নাই। বর্তমান প্রেক্ষাপটে সরকারের নিকট আর্থিক প্রণোদনার দাবি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতির। মহামান্য সুপ্রিম কোর্ট আদালতসমূহ বন্ধ ঘোষণা করেন। এই সময়কালে আমরা আইনজীবীরা তাদের পরিবার পরিজন নিয়ে একটা কঠিন সময় পার করেছে। বিচারপ্রার্থী জনসাধারণ আদালতমুখী হলে এবং সরকার আইনজীবীদের আর্থিক অবস্থার কথা বিবেচনা করে উপযুক্ত প্রণোদনার ব্যবস্থা করলে আর্থিক ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব বলে মনে করছেন আইন পেশার সাথে সংশ্লিষ্টরা। HM আলমগীর হোসেন, মাই টিভি, চট্টগ্রাম। যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে সংঘর্ষে 3 কিশোর নিহতের ঘটনায় থানায় নিয়ে প্রতিষ্ঠানটির 19 কর্মকর্তা কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করা হলেও এর মধ্যে 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে যশোর পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আশরাফ হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, গ্রেফতারকৃতরা হলেন প্রতিষ্ঠানটির তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ আল মাসুদ, সহকারী সুপার মাসুম বিল্লাহ, সাইকো কাউন্সিলর মুশফিকুর রহমান, কারিগরি প্রশিক্ষক ওমর ফারুক ও শরীরচর্চা শিক্ষক শাহানুর আলম। গত বৃহস্পতিবার যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে বন্দীদের মধ্যে সংঘর্ষ হলে 3 জন নিহত ও 14 জন আহত হয়। পরিবেশ অধিদপ্তরের নীতি না মেনেই যশোরের অভয়নগরের রাজঘাট থেকে চেঙ্গুডিয়া বাজার পর্যন্ত বিভিন্ন স্থানে কয়লার স্তূপ করে মজুত করে রাখা হয়েছে। এতে কয়লার বিষাক্ত গ্যাস ও গন্ধে অতিষ্ঠ হয়ে ওঠে স্থানীয়রা। অনেকেই ভুগছেন শ্বাসকষ্ট সহ ফুসফুসের নানান রোগে। প্রতিনিধি শরীফুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন মোবালিক করিম। জানা রয়েছে সবই, বুঝতে পারছেন স্থানীয়রা সমস্যার সম্মুখীন হচ্ছেন, সাথে নিজেরাও ভুগছেন। তবু যশোরের অভয়নগরের রাজঘাট থেকে চেঙ্গুটিয়া বাজার পর্যন্ত যেখানে সেখানে স্তূপ করে রেখেছেন কয়লা। কয়লার গন্ধে ও বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়েছেন অনেকে আক্রান্ত হচ্ছেন শ্বাসকষ্ট সহ ফুসফুসের নানা রোগে। জনবসতির ভিতরে কয়লা ড্যাম্পিংয়ের কারণে বিভিন্ন ধরনের রোগ বলের দেখা দিচ্ছে, বিশেষ করে এই বৃদ্ধরা আক্রান্ত হচ্ছে বেশি। বাড়ির পাশে কয়লা রাখার কারণে আমার ছেলেপেলে আমার সবুজ গাছপালা সব নষ্ট হয়ে যাচ্ছে, আমার ছেলেপেলে চলাচল করতে হতেছে না। শুধু মানুষ নয়, এর প্রভাব পড়েছে প্রকৃতিতেও। কয়লার যে দূষণ, এই কয়লার দূষণের কারণে আমাদের এলাকার সমস্ত সবুজ আলাপ, যে সবুজ গাছপালা, সবুজের যে সমাহার, সমগ্রগুলো ধ্বংসের পথে চলে যাচ্ছে। যশোরের নোয়াপাড়া বাজারে কয়লা ব্যবসায়ী সমিতির সভাপতি জানালেন, কয়লা মজুদের কোনো নির্দিষ্ট স্থান না থাকার কথা। ইপিজেডের পাশাপাশি যদি সরকার যদি আরও বেশি করে কিছু জমি অধিগ্রহণ করে যে এই ইনপুটারদের যদি সেই জায়গা আজকে যদি কয়লা রাখার মতন জায়গা যদি একটা ইয়ার্ড করে দেয়, সেই ইয়ার্ডের সবাই যার ইনপুটার তারা এক এক জায়গায় কয়লা রেখে তারা সরকারকে তারা দেবে, জায়গা ভাড়া দিয়ে কয়লা রাখবে। ফাঁকা জায়গায় রাখলে আমার মনে হয় অভয়নগরের জনগণের ভালো হবে। আর উপজেলা চেয়ারম্যান জানালেন এনে নিজের অবস্থান। বিভিন্ন জায়গায় ঘনবসতিপূর্ণ এলাকায় রাস্তার দুপাশে কয়লা রেখে পরিবেশ দূষণ করা হচ্ছে। পরিবেশ অধিদপ্তর নীতি থাকলেও মানা হচ্ছে না কোনো নিয়ম। এ নিয়ে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হোসেন খানের সাথে কথা বলতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে অস্বীকৃতি জানান। মোবালিক করিম, মাই টিভি, নিউজ ডেস্ক। খালেদা জিয়াকে মুক্ত বলা হলেও কার্যত তিনি মুক্ত নন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং দীর্ঘায়ু কামনায় আয়োজিত দোয়া অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। রাজনৈতিক প্রতিহিংসার বলি হয়ে 2 বছর সাজা ভোগ করলেও
অধিকারের প্রশ্নে বেগম খালেদা জিয়া আপোষহীন বলে মন্তব্য করেন তিনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা মিথ্যা মামলায় তাকে সাজা দেওয়া হলো শুধু প্রতিহিংসা চরিতার্থ করার জন্য। গণতন্ত্রের জন্য বারবার নিজের জীবনকে বিপন্ন করেছেন। তিনি কারাগারের বাইরে কিন্তু সম্পূর্ণরূপে মুক্ত নন। ঝালকাঠিতে মাই টিভির নকল লোগো, স্টিকার এবং একটি প্রাইভেট কার সহ 2 প্রতারককে আটক করা হয়েছে। সন্ধ্যায় গাড়িটি ঝালকাঠি শহরের বিভিন্ন সড়কে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় জেলা প্রতিনিধি বরকত হোসেন মৃধার চোখে পড়লে তিনি থানা পুলিশকে অবহিত করেন। গাড়িটি সহ 2 জনকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। আটককৃত গাড়ি চালক রাজু হোসেন বিশাল এবং তার সহযোগী অপর ব্যক্তি পাবনা থেকে এসেছে বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। প্রবাসী সংবাদ। জাতীয় পতাকা অর্ধনমিত রেখেও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কোরআন তিলাওয়াত এর মধ্য দিয়ে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন করেছে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস। চার্চ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ আনিসুজ্জামানের সভাপতিত্বে প্রশাসনিক কর্মকর্তা সাজ্জাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। এ সময় উপস্থিত ছিলেন দূতাবাসের কর্মকর্তা কর্মচারী বৃন্দ সহ বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মীরা। এর সঙ্গে সংবাদের শেষ প্রান্তে আমরা। তবে যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শ্রদ্ধা ও ভালোবাসায় বঙ্গবন্ধুকে স্মরণ, ধানমন্ডি ৩২ ও বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনার দাবি আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের, আশ্রিত দেশের আইন ঘাতকদের ফিরিয়ে আনার অন্তরায়। আদালতে আবেদন করেছিলাম এবং আদালত বলেছে না, এই কাগজগুলি দেওয়া যাবে। শেষবারের মতো বঙ্গবন্ধুর মুখমণ্ডল অনেককে দেখতে দেয়নি ঘাতকেরা, দাফনে ছিল তাড়াহুড়ো। হেলিকপ্টার নামলেন, নামার পরে কফিন আমরা কয়েকজন এটা ঘাড়ে করিয়ে আমরা বঙ্গবন্ধুর উঠানে নিয়ে আসলাম। ধাপে ধাপে স্বাভাবিক হচ্ছে ট্রেন চলাচল, শীঘ্রই চালু হবে সব গন্তব্যে। করোনার 3টি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল চলছে ভারতে। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে জানিয়েছেন নরেন্দ্র মোদী। এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvb নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা এবং twitter/mytv বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনার সংক্রমণ প্রতিরোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফিজ।